আজকের যে এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 7, প্রথম পত্রের এক্সপেরিমেন্ট নাম্বার 7। বোর্ড নির্দিষ্ট করে দিচ্ছে যে এটাই এক্সপেরিমেন্ট নাম্বার 7 হবে। হ্যাঁ, P1 এর এক্সপেরিমেন্ট নাম্বার 7 এটাই হবে। আর বোর্ড নামটাও নির্দিষ্ট করে দিচ্ছে। আগে ছিল আমরা একটু নিজের মতো করে লিখতে পারতাম, বোর্ড পরীক্ষার সময় একটু চেঞ্জ হয়ে যেত। দেখতা যে তুমি শিখে গেছো দৈর্ঘ্য নির্ণয় করা, ওইখানে আয়তন নির্ণয় করা চলে আসছে। 9, 10 দেখছো নিশ্চয়ই, কিন্তু এখন আগে থেকে নির্ধারণ করে দিচ্ছে। শাহজাহান তপন স্যারের বইতে 701 পৃষ্ঠায় আছে প্রথম পত্রে। তো ওইখানে লিখছে হইল শীতলীকরণ পদ্ধতিতে কোন তরল পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয়। কিন্তু বোর্ড এইভাবে বলছে, বোর্ডে তোমরা ফলো করবা। বোর্ড বলছে এইভাবে, নিউটনের শীতলীকরণ সূত্রের সাহায্যে তরল পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয়। এটা হচ্ছে এক্সপেরিমেন্ট নম্বর 7, ফিজিক্স ফার্স্ট পেপারের লাস্ট এক্সপেরিমেন্ট। ওকে, তোমাদের বইতে বিভিন্ন রকম দেয়া আছে, তুমি এইভাবে লিখবা। বইতে যেরকম লেখা থাকুক হেডিংটা এটাই লিখবা, যেহেতু বোর্ড নির্দিষ্ট করে দিছে। শাহজাহান তপন স্যার সরাসরি শীতলীকরণ পদ্ধতি লিখছে, নিউটনের এটা বাদ দিছে, এটুকু অংশ হাইড করছে আর কি। ওকে, তাহলে নাম গেল এইটুকু। এক্সপেরিমেন্ট নাম ভেতরে আমরা ঢুকবো, আগে নামগুলো একটু পরিচিত কিনা দেখে নেই। তরল পদার্থ সবচেয়ে বেশি পরিচিত, কিন্তু সংজ্ঞা জিজ্ঞাসা করলে পারে না তরল পদার্থ কাকে বলে। তরল পদার্থের সংজ্ঞা আমি বলে দেই, তোমাদেরকে বিব্রত করার দরকার নাই। তরল পদার্থ হচ্ছে যে পদার্থ প্রবাহিত হইতে পারে, প্রবাহিত হয়, প্লাস নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আয়তন আছে, তাকে তরল পদার্থ বলে। তরল পদার্থের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এর অণুগুলো এরকম ক্লাস্টার আকারে থাকে, গ্রুপ আকারে থাকে, অণুগুলো গ্রুপ আকারে থাকে। গ্রুপ বা ইংরেজি ক্লাস্টার, ক্লাস্টার আকারে থাকে। বায়বীয় পদার্থের সাথে তরল পদার্থের পার্থক্য এখানে, বায়বীয় পদার্থের অণুগুলো প্রত্যেকটা থেকে প্রত্যেকটা বিচ্ছিন্ন থাকে। এটা হচ্ছে বায়ু আর এটা হচ্ছে তরল, এরকম ক্লাস্টার আকারে থাকবে, গ্রুপ আকারে থাকবে, অণুগুলো গ্রুপ আকারে থাকবে। তরল আর বায়বীয় পদার্থের মধ্যে এখানে পার্থক্য। ওকে, তারপরে কি আছে, আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কাকে বলে, কার মনে আছে? আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ হচ্ছে কোন বস্তুর 1 কেজি এর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয়, যে তাপের প্রয়োজন হয় তাকে বলে ওই পদার্থের উপাদানের আপেক্ষিক তাপ। তাহলে এম কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়ায়, তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে বলে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। আমরা এইভাবে পাইছিলাম S =
কিউ বাই এম ডেল থেটা বা কিউ ইকুয়াল টু এম এস ডেল থেটা। এখান থেকে আপেক্ষিক তাপের এককটা পেয়ে যাই, উপরে তাপের একক জুল, নিচে ভরের একক কেজি, তাপমাত্রার একক কেলভিন। তাহলে জুল পার কেজি পার কেলভিন হচ্ছে আপেক্ষিক তাপের একক। ওকে, তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞাটা সবার নিশ্চয়ই মনে আছে, যাদের না আছে তাদেরকে বলে দিলাম। আচ্ছা, একজন বলো তো আপেক্ষিক তাপের একক এটা সংজ্ঞাটা, মনিরা বলো। বলো মনিরা বলো। কে বলবে আপেক্ষিক তাপের সংজ্ঞাটা? আপেক্ষিক তাপ কাকে 1 বলে? কেজি ভরের কোনো বস্তু 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ প্রয়োগ করা হয় তাকে আপেক্ষিক তাপ বলে। আচ্ছা, ওকে মুবাশিরা। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বাড়াতে চাই, যে পরিমাণ তাপ প্রয়োজন করবে তাকেই বলে ওই বস্তুটার উপাদানের আপেক্ষিক তাপ। যদি কমাই তাহলেও একই পরিমাণ তাপের বর্জন হবে, ওই বস্তুটা ওই একই পরিমাণ তাপ বর্জন করবে। মানে আমরা যদি 1 কেলভিন তাপ কমাই তাহলেও আমরা ওই বস্তু থেকে অতটুকু তাপ পাবো। তো বিখ্যাত আপেক্ষিক তাপ শিখছিলাম আমরা, পানির ক্ষেত্রে শিখছিলাম, মনে আছে? 4000 জুল জুল পার কেজি পার কেলভিন। আর বরফের ক্ষেত্রে কত ছিল? 2100। আচ্ছা, আর বাষ্পের ক্ষেত্রে কত ছিল, মানে জলীয় বাষ্প যেটা? 2000। 2000। তোমাদের কাউকে যদি জিজ্ঞাসা করি পানির আপেক্ষিক তাপ 4200 জুল বলতে কি বুঝো, বলতে পারবা? বলো, নিজেরাই বলো, পানির আপেক্ষিক তাপ 4200 জুল বলতে কি বুঝো? স্যার 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে 4200 জুল তাপের প্রয়োজন হয়। ওকে, থ্যাংক ইউ। তাহলে আপেক্ষিক তাপ গেল আমাদের ওইখানে। আজকে যে নতুন বিষয়টা শিখবো, যার সাহায্যে আপেক্ষিক তাপ নির্ণয় করব, কোন একটা তরলের আপেক্ষিক তাপ নির্ণয় করব, সেটা হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্র। নিউটনের শীতলীকরণ সূত্র, এই সূত্রের মাধ্যমে আমরা কোন একটা তরল পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয় করতে চাই। নিউটনের শীতলীকরণ সূত্রটা কি বলে আমাদেরকে সেটা একটু আমি লিখি। সূত্রটা হচ্ছে, তোমাদের বইতে এই কথা লেখা আছে, আমি দেখে দেখে লিখতেছি। 701 পৃষ্ঠায় আছে শাহজাহান তোপন স্যারের বইতে। কোন বস্তুর তাপ বর্জনের হার তার পারিপার্শ্বিক তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। এটা হলো সূত্র, নিউটনের শীতলীকরণ সূত্র। কোন বস্তু তাপ বর্জনের হার, মানে কোন একটা বস্তু যদি উত্তপ্ত হয় না হলে তার তাপ বর্জন করবে না। যদি উত্তপ্ত কোনো বস্তু রাখো কোনো একটা পরিবেশের মধ্যে, কোনো একটা জায়গায়, তাহলে সে তাপ বর্জন করবে। কারণ জানো, তাপ উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে প্রবাহিত হয়, এটা সবাই জানো। সে তাপ বর্জন করবে। বর্জনের রেটটা কত হবে? হার শব্দটার সাথে সবাই নিশ্চয়ই পরিচিত। এখানে সময়ের সাথে হার, হ্যাঁ, সময়ের সাথে কি পরিমাণ তাপ হারাইতেছে
আমি কিন্তু বারবার হার শব্দটা ব্যবহার করব। সময়ের সাথে কি পরিমাণ তাপ হারাইতেছে, কত জুল তাপ হারাইতেছে, সেটা হচ্ছে বর্জনের হার। সমীকরণ লিখবো অবশ্যই। পারিপার্শ্বিকের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক, মানে হচ্ছে যে পারিপার্শ্বিক বলতে এনভায়রনমেন্ট, তোমার রুম যে টেম্পারেচারটা, রুম টেম্পারেচার যেটা, এর সাথে তোমার ওই বস্তুটার তাপমাত্রার পার্থক্যটা কিরকম, এর সমানুপাতিক হবে। আমরা যদি তাপ বর্জনের হারকে ডিকিউ বাই ডিটি দিয়ে প্রকাশ করি, তার মানে ডিটি সময়ে ডিকিউ পরিমাণ তাপ তোমার বস্তুটা হারাইছে। এখানে একটা বস্তু আছে, এটা তাপ হারাচ্ছে, সারাক্ষণ তাপ হারাচ্ছে, এটা সূর্য না, তাপ হারাচ্ছে আর কি, তাপ হারাচ্ছে, তাপ বের হয়ে যাচ্ছে বস্তু থেকে, তাপ বের হয়ে যাচ্ছে পরিবেশে। এই তাপ বর্জনের হার রেটটা যেহেতু বর্জন করতেছে, তখন আমাদের সমীকরণের সামনে নেগেটিভ আসে। এই তাপ বর্জনের হারটা কত হবে? এই তাপ বর্জনের হারটা হবে পরিবেশের সাথে এর তাপমাত্রার পার্থক্য। একটা যদি থিটা অফ বডি দিই, মানে বস্তুটার তাপমাত্রা, মাইনাস থিটা অফ এনভায়রনমেন্ট দিই, ই দিয়ে বলি, তাহলে এর সমানুপাতিক হবে। এনভায়রনমেন্টের সাথে, পরিবেশের সাথে বা রুমের সাথে, আচ্ছা রুম দিই তাহলে সুবিধা হবে, রুম টেম্পারেচারের সাথে বস্তুর টেম্পারেচারের যে পার্থক্য, এর সমানুপাতিক হারে তাপ ছাড়বে। এর মানে হচ্ছে যদি কোনো একটা বস্তুর তাপমাত্রা বেশি থাকে, তাহলে খুব দ্রুত তাপ হারাবে, খুব দ্রুত তাপ হারাবে। আর যদি পরিবেশের তাপমাত্রার সাথে ওই বস্তুটার তাপমাত্রার পার্থক্য কম হয়, যদি কম হয়, তাহলে খুব আস্তে আস্তে তাপ হারাবে। তুমি নিজে বুঝতে পারো, যখন তুমি এক কাপ চা এনে রাখো প্রথমে, তখন দ্রুত ঠান্ডা হওয়া শুরু করে, আস্তে আস্তে যখন বেশ ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়। বিষয়টা আবার বলি, তাপমাত্রার পার্থক্য যদি বেশি থাকে, তাহলে তাপ বর্জনের হার বেশি হবে। যদি তাপমাত্রার পার্থক্য কম থাকে, তাহলে তাপ বর্জনের হার কম হবে। তুমি এটা রিয়েল লাইফে এক্সপেরিয়েন্স করো। কিভাবে? যদি গরম চাটা আনার সাথে সাথে খেয়াল করো তুমি যে তাপ খুব দ্রুত শেষ হচ্ছে, তাপ খুব দ্রুত, তাপমাত্রা খুব দ্রুত কমে যাচ্ছে, তার মানে হচ্ছে তাপ হারানোর হার বা তাপ বর্জনের হার বেশি। যখন একটা তাপমাত্রা চলে গেছে, প্রায় ঠান্ডার কাছাকাছি চলে গেছে, রুম টেম্পারেচারের কাছাকাছি চলে গেছে, তখন আস্তে আস্তে ঠান্ডা হয়। এই কথাটাই এখানে নিউটন সাহেব বলছে। তা আমি আবার সূত্রটা তোমাদেরকে বলি, আমি জিজ্ঞাসা করব, কারণ হচ্ছে এটাই আমাদের কাজ, আর কোনো কাজ নাই। সূত্রটা আমি আরেকবার বলে জিজ্ঞাসা করব। ওকে, এটা হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্র, যেটা আমাদেরকে বলতেছে যে কোনো বস্তুর তাপ বর্জনের হার, কি হারে সে তাপ হারাবে, কি হারে তাপ হারাবে, সেটা হচ্ছে ডিকিউ বাই ডিটি। আমরা ডিকিউ হিসাব করতে পারি এম এস ডেল থিটা, কি পরিমাণ কত জুল তাপ হারাবে, এতে কত সময় লাগবে, এই যে রেটটা, এই যে হারটা, এটুকু হচ্ছে হার, তাপ বর্জনের হার, যেহেতু কমে গেছে এই জন্য নেগেটিভ। এই হারটা হবে বস্তুর তাপমাত্রা এবং পরিবেশের তাপমাত্রা এর মধ্যে যে পার্থক্যটা আছে, ডিফারেন্সটা আছে, এর সমানুপাতিক, পারিপার্শ্বিকের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। তার মানে হচ্ছে তাপমাত্রার পার্থক্য যদি বেশি হয়, সমানুপাতিক মানে হচ্ছে যদি ডান পাশে বেশি হয়, বাম পাশে বেশি হবে, যদি ডান পাশে কমে যায়, তাহলে বাম পাশেও কমে যাবে। এখন দেখি তোমরা কতটুকু বুঝতে পারছো। আমি একটা সমীকরণ লিখবো, এই সমীকরণ অনুযায়ী তোমাদেরকে বলতে হবে যে কোনটা দ্রুত ঠান্ডা হবে, কোনটা আস্তে ঠান্ডা হবে। মনে করো আজকে রুম টেম্পারেচার আমার এখানে 30 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি। তো এখন 30 ডিগ্রি, এখানে দুইটা তরল আছে, একটা তরল হচ্ছে 70 ডিগ্রি, আর একটা তরল হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। আর এটা 1 ধরলাম, এটা 2, তাহলে dq1 ডিভাইডেড বাই dt1, এটা ইকুয়াল ধরলাম a। আরেকটা dq2 ডিভাইডেড বাই dt2,
মানে 2 এর জন্য হিসাবগুলা 2 সাবস্ক্রিপ্ট দিয়ে প্রকাশ করলাম, 1 এর জন্য হিসাবগুলা 1 দিয়ে প্রকাশ করলাম। এখন মনে করো দুইটাই 10 ডিগ্রি চেঞ্জ হয়েছে আর কি, দুইটাই 10 ডিগ্রি চেঞ্জ হচ্ছে। 70 থেকে আমরা 60 তে নিয়ে আসছি, 60 থেকে 50 তে নিয়ে আসছি। তো কোন ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তনের যে হার, তাপের পরিবর্তনের হার বেশি হবে? স্যার 70 ডিগ্রি। এ এর মান বেশি নাকি বি এর মান বেশি? এর মান বেশি। এর মান বেশি। আচ্ছা, এইটুকু বুঝলেই হবে যে ইনিশিয়াল যে টেম্পারেচার, এটা রুম টেম্পারেচার চাইতে যদি বেশি হয় তার মানে তাপমাত্রার পার্থক্য বেশি, ওইখানে খুব দ্রুত তাপের পরিবর্তন হবে, খুব দ্রুত ঠান্ডা হবে। ওকে, তো এখন আমরা যেহেতু সূত্রটা শিখে গেছি, এখানে আরো কিছু শর্ত দিছে। এই সূত্রটা সরাসরি আমরা কাজে লাগাইতে পারি না, অন্তত কয়টা সূত্র দিছে? 5টা শর্ত দিছে। শর্তগুলো দেখি আমরা। এই যে তাপ বর্জনের হার, এটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। প্রথমটা হচ্ছে তরল পদার্থের তাপমাত্রা। তরল পদার্থের তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে, এটা আমরা জানি অলরেডি। তাপমাত্রা বেশি হইলে দ্রুত হবে, তাপমাত্রা কম হইলে আস্তে আস্তে তাপ হারাবে, এটা আমরা জানি। 2 নম্বর হচ্ছে পারিপার্শ্বিকের তাপমাত্রা। আজ শীতের দিনে খুব দ্রুত ঠান্ডা হবে, গরমের দিনে কিন্তু অত দ্রুত ঠান্ডা হবে না, তাই এটা হচ্ছে পারিপার্শ্বিকের তাপমাত্রা। শীতের দিনে কেন দ্রুত ঠান্ডা হবে? কোন একটা বস্তু শীতের দিনে কেন দ্রুত ঠান্ডা হবে, কে বলতে পারবে? কারণ স্যার পারিপার্শ্বিক তাপমাত্রাটা কম, মানে পার্থক্যটা কম থাকবে। পার্থক্যটা কম কম হবে না বেড়ে যাবে? যদি শীতের দিন হয় তাহলে পার্থক্যটা, মনে করো 70 ডিগ্রিতে উত্তপ্ত করলা, শীতের দিন হলে তো তোমার রুম টেম্পারেচার 10 ডিগ্রি, তাহলে পার্থক্যটা যাবে। বেড়ে গেছে। হ্যাঁ, পার্থক্য বেড়ে গেলে তাপ দ্রুত কমে যাবে। এই জন্য শীতের দিনে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ওকে, তাহলে পারিপার্শ্বিক তাপমাত্রার উপর নির্ভর করে, তরল পদার্থের মুক্ত তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। মুক্ত তলের ক্ষেত্রফল শুধু আমি লিখি, মুক্ত তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এর মানে হচ্ছে তুমি যদি একটা কাপের মধ্যে রাখো, প্লাস্টিকের কাপের মধ্যে চা রাখছো, এটা যত দ্রুত ঠান্ডা হবে একটা গামলার মধ্যে যদি রাখো, তোমরা সবাই জানো যে গামলা থেকে দ্রুত ঠান্ডা হবে, কারণ এর আয়তন, তরলের উপরের অংশের আয়তন বেশি। তাহলে মুক্ত তলের ক্ষেত্রফল, মুক্ত তলের ক্ষেত্রফলের উপরে তাপমাত্রার যে হারানোর হার সেটা নির্ভর করে। কমন সেন্স। তারপরে 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রের উপাদান। এখন তুমি যদি মেটালের কোনো পাত্রে রাখো তাহলে খুব দ্রুত ঠান্ডা হবে, আর যদি সিরামিকের কোনো পাত্রে রাখো তাহলে আস্তে ঠান্ডা হবে। কারণ হচ্ছে মেটালটা তোমার তরল থেকে তাপ গ্রহণ করে খুব দ্রুত পরিবেশে দিয়ে দিবে। আর যদি সিরামিকে রাখি, আমরা যে কাপে খাই, তো ওইটা আবার সিরামিকের ভিতরে সাদা রং করা থাকে, তো সহজে তরল থেকে তাপ গ্রহণ করে না সিরামিক, বাইরে দেওয়ার কথা তো আসেই না। তাপের কুপরিবাহী কোনো পদার্থ দিয়ে আমরা কাপটা তৈরি করি, এই কারণে। না হলে আমরা মেটাল দিয়ে তৈরি করতাম, অনেক স্ট্রং হইতো। তো স্ট্রং হওয়ার কথা বাদ দিয়ে আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে যেন সহজে ঠান্ডা না হয়ে যায়, এই কারণে আমরা ওইরকম উপাদান দিয়ে তৈরি করি যেন তাপের প্রবাহ আটকে দেওয়া যায়। ওকে, 5 নাম্বারটা হচ্ছে পাত্রের দেয়ালের ক্ষেত্রফল। পাত্রের দেয়ালের ক্ষেত্রফল, এটা বুঝতে পারতেছো যে ক্ষেত্রফল যদি অনেক বড় হয় তাহলে অনেক বড় একটা জায়গা পাবে তাপের প্রবাহের জন্য, আর যদি খুব ছোট একটা ক্ষেত্রফল হয় তাহলে খুব ছোট একটা জায়গা পাবে তাপের প্রবাহের জন্য। এই হইল আমার তাপের যে হারানোর হার, এই 5টা বিষয়ের উপর নির্ভর করে। আমরা কি করব? আচ্ছা, এই 5টা বিষয় থাক। আমরা আমাদের এক্সপেরিমেন্টটা মূলত 2টা পাত্র এর মধ্যে তরল রাখবো, 2টা পাত্রের মধ্যে তরল রাখবো, আর 2টা পাত্রের মধ্যে তরল রেখে একে ঠান্ডা করব। পরিবেশে রেখে দিলে ঠান্ডা হবে। প্রবলেমটা হচ্ছে এই 5টা বিষয়,
দুইটা পাত্রের তাপমাত্রা একই যদি না হয় তাহলে আমরা আমাদের এক্সপেরিমেন্টটা কন্টিনিউ করতে পারবো না। আবার হচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে পারিপার্শ্বিকের তাপমাত্রা। একটা এক্সপেরিমেন্ট করলা তুমি শীতের দিন, আরেকটা এক্সপেরিমেন্ট করলা তুমি গরমের দিন, তাহলেও চেঞ্জ হয়ে যাবে। এটাও করা যাবে না, একই সময়ে করতে হবে বা কাছাকাছি সময়ে করতে হবে। তারপরে হচ্ছে মুক্ত তলের ক্ষেত্রফল। মুক্ত তলের ক্ষেত্রফল একটা ছোট কন্টেনার নিলে একটা বড় কন্টেনার নিলে এরকম নেওয়া যাবে না, দুইটা কন্টেনারই একই রকম নিতে হবে। আমাদের ক্যালোরিমিটার যেটা আছে এটা সাধারণত একই কোম্পানির হইলে একই রকম হয়, খুব কাছাকাছি, পার্থক্য নাই বললেই চলে। পাত্রের উপাদান, ক্যালোরিমিটার, কপারের তৈরি সবগুলো একই রকম। তার মানে হচ্ছে আমাদের যে বিভিন্ন রকমের প্রবলেম ছিল সবগুলো প্রবলেম দূর করে ফেলছি আমরা। দুইটা ক্ষেত্রেই, দুইটা তরলের ক্ষেত্রেই কি করে ফেলছি, দুইটা তরলের আশেপাশে তাপমাত্রা একই রকম, দুইটা তরলের শুরুতে আমরা 70 ডিগ্রিতে উত্তপ্ত করব, তাহলে হয়ে গেল। তারপরে হচ্ছে সাইজও একই রকম, দুইটা কন্টেনার যে নিছি এদের উপাদানও একই রকম। তার মানে হচ্ছে যে যেগুলো ডিফিকাল্টি আমাদের ছিল সবগুলো আমরা দূর করে ফেলছি। এখন আমাদের এই দুইটা মেজারমেন্ট রেডি সমান দেখানোর জন্য, দুইটার ক্ষেত্রেই তাপ হারানোর যে হার এটা আমরা সমান দেখাইতে পারবো। কিছুক্ষণ আগে বলছিলাম যে এরকম দুইটা ডিফারেন্ট হবে, কিন্তু আমরা এমন ভাবে তৈরি করেছি, এখানে সেটআপটা এমন ভাবে তৈরি করছি সবকিছু একই রকম। তো সবকিছু যখন একই রকম তখন দুইটা পাত্রের ক্ষেত্রে তাপ হারানোর হার, বর্জনের হার একই বলা যাবে। আমার এই কথাটা কি বুঝতে পারছো? dT1 ডিভাইডেড বাই dT1 ইকুয়াল টু dQ2 ডিভাইডেড বাই dT2, এই লাইনটা কি বুঝতে পারছো? সময় কিছু বলতেছো? আচ্ছা আমি আবার বলি, আমাদের প্রবলেম ছিল যদি তাপমাত্রা ভিন্ন হয়, তাহলে তাপের যে বর্জনের হার এটা ভিন্ন হয়ে যাচ্ছিল, তাপের বর্জনের হার ভিন্ন হয়ে যাচ্ছিল। তাহলে আমরা দুইটা তরলের জন্য হিসাবটা সমান দেখাইতে পারতেছিলাম না, আমাদের ইকুয়েশন বানাইতে পারতেছিলাম না। তো এখন আমরা কি করছি, দুইটা তরলের ক্ষেত্রেই একই টেম্পারেচার নিচ্ছি। তাহলে আর হচ্ছে যে আশেপাশের যে এনভায়রনমেন্ট গুলা, যে পাত্রে রাখা হয়েছে, এই পাত্রের উপাদান, এই পাত্রের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সবকিছু এক করে ফেলছি। এখন এ আর বি আমরা এক দেখাইতে পারতেছি। এ আর বি, আচ্ছা এই সমীকরণটা কে কে বুঝো নাই আমাকে একটু বলো তো। স্যার আরেকবার একটু বুঝালে ভালো হতো। আচ্ছা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে যদি আমরা ডিফারেন্ট দুইটা বস্তু নেই, ডিফারেন্ট দুইটা তরল নেই, আচ্ছা এর জন্য শীতলীকরণের যে হারটা dQ বাই dt এটা দুই ক্ষেত্রে ভিন্ন হয়। কারণ হচ্ছে যে এখানে 70 ডিগ্রি তাপমাত্রার তরল নেই বা 60 ডিগ্রি তাপমাত্রার তরল নেই, তাহলে পরিবেশের তাপমাত্রার সাথে যে পার্থক্য, এখানে 70 ডিগ্রির ক্ষেত্রে এখানে যদি 30 হয়, পরিবেশের তাপমাত্রা 30 ডিগ্রি হয়, তাহলে 70 ডিগ্রির ক্ষেত্রে এখানে পার্থক্য হবে 40 আর এখানে পার্থক্য হবে 30। আমাদের ডান পাশে ইকুয়েশনের এই ডান পাশে পার্থক্যটা 30 হয়ে যায়, একটার জন্য 30 হয়ে যায়, আরেকটার জন্য 40 হয়ে যায়। তাহলে ডান পাশে যদি একই রকম না হয় তাহলে বাম পাশে একই রকম হবে না, ডিফারেন্স হবে স্বাভাবিক। আমরা এখন কি করছি, আমরা এখন এই সমস্যাগুলো সবগুলো সমস্যার সমাধান করছি। আমাদের তাপমাত্রা একই নিছি, পারিপার্শ্বিকের তাপমাত্রা তো একই আছে, মুক্ত তলের ক্ষেত্রফল আমরা যেই কন্টেইনারে তরলটা নিছি এই তরলের উপরের তল ক্ষেত্রফল একই, কারণ হচ্ছে যে কন্টেইনার নিছি কন্টেইনার দুটো একই কোম্পানির একই রকম ভাবে তৈরি করা। মোট কথা দুইটা তরলের জন্য আমরা যে শীতল হওয়ার ব্যবস্থা করছি সমস্ত কিছু একই রকম, সমস্ত উপাদান একই রকম, সমস্ত রাশি একই রকম। তো সমস্ত রাশি যদি একই রকম হয় তাহলে শীতলীকরণের যে হারটা, দুই ক্ষেত্রে শীতলীকরণের হার একই হবে। এবার আর আগের মতো একটা বেশি
আরেকটা কম হওয়ার সুযোগ রাখি নাই। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করো যে আসলে আমরা কিভাবে এই সমীকরণ দুটো একই লিখলাম। আমরা বলছিলাম যে তাপমাত্রা যদি পার্থক্য হয়, যদি পরিবেশের তাপমাত্রা ডিফারেন্ট থাকে, আবার যেই পাত্রে রাখা হয়েছে তরলটা ওই পাত্রটা যদি ভিন্ন হয়, পাত্রের ক্ষেত্রফল যদি ভিন্ন হয়, তাহলে এই তাপ বর্জনের হার চেঞ্জ হয়ে যায়, ভিন্ন হয়ে যায়, একটার সাথে আরেকটা মিলে না। কিন্তু আমরা ওই ডিফিকাল্টি সবগুলো দূর করে ফেলছি। আমরা দুইটা তরলকেই একই তাপমাত্রায় উত্তপ্ত করছি। এবার ধরো দুইটা তরলকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করছি, তাহলে পরিবেশের সাথে যে তাপমাত্রা পার্থক্য ভিন্ন হওয়ার কথা ছিল, ভিন্ন হওয়ার মতো একটা সম্ভাবনা ছিল, এই সম্ভাবনাটা এখন আর নাই। আর আশেপাশের যেই ঘটনাগুলা, পারিপার্শ্বিকের তাপমাত্রা, আশেপাশের তাপমাত্রা আমরা চেঞ্জ হইতে দেই নাই, কারণ হচ্ছে যে এই এক্সপেরিমেন্টটা একই দিনে করা হয়েছে বা পাশাপাশি করা হয়েছে। পাশাপাশি যদি করি তাহলে পারিপার্শ্বিকের তাপমাত্রার যে পার্থক্যটা সেটাও নাই, সেটাও এখন আর নাই। আবার আরেকটা বিষয় এখানে বলা হয়েছে যে মুক্ত তলের ক্ষেত্রফল, এটাও ভিন্ন হইতে দেই নাই, কারণ হচ্ছে যে আমরা যে কন্টেইনারটা নিচ্ছি সেটা একই রকম, তাহলে আমরা যদি একই রকম দুইটা গ্লাসের মধ্যে পানি রাখি উপরের ক্ষেত্রফলটা একই রকম হবে, এখানে কোনো পার্থক্য নাই। আর পাত্রের উপাদান দুইটাই যদি কপার দিয়ে তৈরি হয় তাহলে পাত্রের উপাদানও একই রকম। সবগুলো কন্ডিশন যদি একই রকম ঘটায় আমরা রাখি, তাহলে দুইটা ভিন্ন পাত্রে তরল যে ঠান্ডা হচ্ছে, দুইটা ভিন্ন পাত্রের জন্য ঠান্ডা হওয়ার হার dQ/dt একই হবে। আচ্ছা, শীতলীকরণের হার একই হবে, এটা বুঝো নাই? স্যার বুঝেছি। আচ্ছা, বুঝতে চেষ্টা করতে হবে, না হলে বোঝা যাবে না। আচ্ছা, এখন শীতলীকরণের হার ধরলাম যে আরো অনেকে বুঝছে, একটু বেশি ভদ্র, কিছু বলে না। তো শীতলীকরণের হার যদি একই হয় তাহলে আমরা প্রথম এখানে যে দুইটা তরল দেখাইছি, এই দুইটা তরলের জন্য শীতলীকরণের যে হারটা সেটা হিসাব করে সমান দেখাবো আমরা। তার মানে হচ্ছে প্রথম তরলের একটা নির্দিষ্ট পরিমাণ তাপ হারাইতে কত সময় লাগতেছে হিসাব করে দেখবো, দ্বিতীয় তরলের জন্য হিসাবটা করে দেখবো, তারপরে এটা আমরা একটা সমীকরণে বসাবো। এখন আমি তোমাদের এখানে অনেকগুলো মেজারমেন্ট আছে, শেষের দিকে আমরা একটা ভিডিও দেখব। মনে করো আমরা দুইটা তরল নিলাম, একটা M1 আর একটা M2 ভরের তরল নিলাম, দুই ধরনের তরল। তাহলে তরল দুই ধরনের হলে আপেক্ষিক তাপ ভিন্ন হবে, একটা S1 হবে আর একটা S2 হবে। আর আমরা যে পাত্রটা নিয়েছি এটা আমাদের একটা কপারের পাত্র, তো এটারও একটা ভর থাকবে, কারণ এও তাপের আদান প্রদানে অংশগ্রহণ করবে। এর আপেক্ষিক তাপ যদি S3 হয় আর কপারের পাত্রটার ভর যদি M3 হয়, তাহলে এখানেও S3 হবে আর M3 হবে, কারণ দুইটা একই রকমের। বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, ওই একটা পাত্রই দুই ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে আর কোনো টেনশন থাকে না। এখন হচ্ছে যে আমরা এই মেজারমেন্ট গুলো করব, আর হচ্ছে তাপের পরিবর্তন হইতে যে সময়টা লাগে এই সময়ের মেজারমেন্টটা করব। তো এই ক্ষেত্রে যদি T1 বলি, এই ক্ষেত্রে T2 হবে, প্রথম ক্ষেত্রে T1 বললে দ্বিতীয় ক্ষেত্রে T2 হবে। সময়ের মেজারমেন্ট আমরা স্টপওয়াচ দিয়ে করব, আর ভরের মেজারমেন্ট আমরা ডিজিটাল যে স্কেল আছে সেটা দিয়ে করব, সমস্যা নেই, ডিজিটাল স্কেল দিয়ে করব। আর আপেক্ষিক তাপের ক্ষেত্রে যে পাত্রে রেখে আমরা এক্সপেরিমেন্টটা করতেছি, কপারের পাত্র, এর আপেক্ষিক তাপ আমাদের জানা আছে।
আর এখানে যে দুইটা লিকুইড নিব, দুইটা লিকুইডের মধ্যে একটা লিকুইড হচ্ছে পানি, পানির আপেক্ষিক তাপ জানা আছে। আরেকটা বস্তু বা আরেকটা লিকুইড যে নিব, এর আপেক্ষিক তাপ আমরা বের করব। তাহলে S1 ছাড়া আর সবকিছুই আমাদের মেপে ফেলতে হবে, বের করে ফেলতে হবে। আমরা পাত্রের ক্ষেত্রে যা যা দরকার সেটা জানি অলরেডি, পানির ক্ষেত্রে যা যা দরকার সেটাও আমরা জানি অলরেডি। তাহলে বাকিটুকু আমরা এখন মেজার করব, বাকিটুকু আমরা মেজার করব। ওকে, এখন আমাদের সমীকরণটা কিরকম দাঁড়াবে, তাপের পরিবর্তনের হারের জন্য সমীকরণটা কিরকম দাঁড়াবে এটা আমরা একটু দেখি। তো দুইটার ক্ষেত্রে দুই ধরনের তাপ হারানোর হার আসবে। প্রথম ক্ষেত্রে বস্তুটা তাপ হারাবে, ক্যালোরিমিটারও তাপ হারাবে। তো বস্তুর তাপ হারানোর হার যদি আমরা এইভাবে হিসাব করি, M1 S1 ডেল থিটা একটা নির্দিষ্ট পরিমাণ তাপ হারাবে, θ1 θ2 এই পরিমাণ তাপের পরিবর্তন যদি হয় তাহলে এই পরিমাণ তাপ হারাবে বস্তু। আর ক্যালোরিমিটার হবে M3 S3 θ1 মাইনাস θ2, মানে আমাদের যে কন্টেইনারটা আছে এটা θ1 টেম্পারেচারে ছিল, এটা θ2 টেম্পারেচারে যাবে, θ1 থেকে θ2 টেম্পারেচারে যাওয়ার জন্য কি পরিমাণ শক্তি সে হারাবে বা তাপ হারাবে, এটা হচ্ছে এটা। প্রথমে হলো তরলের তাপ হারানো, তারপরে হলো আমাদের ক্যালোরিমিটারের তাপ হারানো, দুইটাই তাপ হারাবে। তাপ হারানোর হারটা এইটুকু তাপ হারাতে যদি T1 পরিমাণ সময় লাগে তাহলে তাপ হারানোর হার হবে এটা। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সমীকরণটা কি হবে, এটা যদি হয় M2 ভরের কোনো বস্তু, এর আপেক্ষিক তাপ যদি হয় S2, তাহলে তাপ হারাবে θ1 মাইনাস θ2। দুই ক্ষেত্রেই আমরা একই পরিমাণ তাপমাত্রা নিয়ে গিয়ে তাপ হারানোর হিসাব করব, চেক করব। তাহলে M3 S3 θ1 মাইনাস θ2, এটা হচ্ছে দ্বিতীয় লিকুইডের তাপ হারানো তাপ, আর এটা হচ্ছে ক্যালোরিমিটারের হারানো তাপ। এখন হারানোর হার যদি বের করতে চাই কতটুকু সময় লাগছে সেটা দিয়ে ভাগ করে দিলেই হবে। দুটো সমীকরণ একই হবে, আমরা বলে দিচ্ছি কিছুক্ষণ আগে যে তাপ হারানোর হার দুই ক্ষেত্রেই সমান হবে, কারণ হচ্ছে আমরা সবকিছু কন্ডিশন একই রকম রাখার চেষ্টা করছি। এই দুইটা হার একই রকম হবে। এই দুটো সমীকরণ যদি আমরা সমাধান করি, শেষ পর্যন্ত মনে করো আমরা S1 এর মানটা বের করতে চাই, আর সবকিছু জানা আছে। এটা যদি ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ হয় তাহলে ক্যালোরিমিটারের ভর জানা আছে। এটা যদি পানির আপেক্ষিক তাপ S2 হয় তাহলে পানির ভর জানা আছে। এখানে যে তরলটার আপেক্ষিক তাপ জানি না তারও ভর আমরা জেনে নিতে পারি। তাহলে S1টা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে সবগুলো সমীকরণ থেকে আমাদের θ1 মাইনাস θ2 এখান থেকে আমরা ভাগ করে দিতে পারি। আর সমীকরণটা শেষ পর্যন্ত তাহলে কি দাঁড়াবে, S1 এর জন্য যদি আমরা সমীকরণ লিখি তাহলে তোমাদের এখানে সমাধানটা দেয়া আছে, খুবই ইজি, তোমরা দেখে নিবা। তাহলে M1 S1 প্লাস, আচ্ছা M2 S2 হবে আর M3 S3 হবে, আমি যেভাবে লিখছি ওই অনুযায়ী এতটুকু হবে, T1 ডিভাইডেড বাই T2 হবে মাইনাস M1 S1 হবে, M2 S2 হবে। যাই হোক তোমরা সমীকরণটা দেখে নিবা। মূল কথা, আমরা যেই তরলের আপেক্ষিক তাপ নির্ণয় করতে চাই সেই তরলের আপেক্ষিক তাপ বাম পাশে থাকবে, ডান পাশে সবগুলো রাশি আমরা জানি। যেই তরলের আপেক্ষিক তাপ নির্ণয় করতে চাই সেই তরলের ভর M1, এটা তো আমরা স্কেল দিয়ে নির্ণয় করে ফেলতে পারবো। তারপরে হচ্ছে পানির ভর, পানির আপেক্ষিক তাপ, ক্যালোরিমিটারের ভর, ক্যালোরিমিটার আপেক্ষিক তাপ, θ1 থেকে θ2 পর্যন্ত প্রথম তরলের কত সময় লাগে, দ্বিতীয় তরলের কত সময় লাগে বের করে ফেলতে পারবো। এটা তো হলো প্রথম তরলের জন্য M2 S2 মানে পানির ক্ষেত্রে ভর আর আপেক্ষিক তাপ। এই সমীকরণটা ব্যবহার করে আমরা আপেক্ষিক তাপ নির্ণয় করতে
পারবো। তো আমাদের প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে এই T1 T2 টা আমরা সরাসরি না নির্ণয় করে গ্রাফ থেকে নির্ণয় করি, চলো আমরা একটা ভিডিও দেখি, ওই ভিডিওতে কিভাবে গ্রাফটা আঁকছিল সেটা একটু দেখানো আছে। আর এরপরে একটা গ্রাফ আমি দেখানোর চেষ্টা করব, ওই গ্রাফ থেকে কিভাবে মান বের করছে সেটাও আমি দেখাবো। চলো আমরা এই ভিডিওটা একটু দেখি। আচ্ছা, আমি একটু টেনে টেনে তোমাদেরকে দেখাবো এখানে কিভাবে মেজারমেন্ট গুলো করছে, এটা একটু দেখাইছে আর কি। প্রথমে উনি থিওরিটা বলছে, থিওরিটা আমরা স্কিপ করি। এই যে এগুলো হচ্ছে ক্যালোরি মিটার, যে গ্লাসের মতো যেগুলো দেখতেছো ক্যালোরি মিটার, আর উপরে ওই যে পাশে একটু বাতি টাতি জ্বলতেছে, এটা হচ্ছে ডিজিটাল স্কেল। আমাদের ফর্মুলার মতোই একটা ফর্মুলা ওরাও পেয়েছে। হ্যাঁ, ক্যালোরি মিটারে নিয়ে তরল নিয়ে ওজনটা করে ভরটা করে দেখা হইলো। আগে যদি ক্যালোমিটার ভরটা করা হয় তাহলে এখন বাদ দিলেই আগের ভর থেকে বর্তমান ভর বাদ দিলে লিকুইডের ভর পাওয়া যাবে। এভাবে দুইটা লিকুইডের ক্ষেত্রে আলাদা আলাদা আমরা ভরটা নির্ণয় করে ফেলতে পারি খুব ইজিলি। এইখানে ওরা যে কাজটা করছে, এইখানে তরলটাকে একটা স্টিম ইঞ্জিনের মাধ্যমে উত্তপ্ত করা হয়েছে। আমরা এই কাজটা করব না, আমরা একটা ওয়াটার হিটারের মাধ্যমে আমাদের তরলটাকে উত্তপ্ত করে আমাদের এই ক্যালোরি মিটারের মধ্যে তরলটাকে রাখবো। তরলটাকে রেখে, আচ্ছা আমরা এই কাজটা করবো না যেহেতু এটা আপাতত স্কিপ করি। এখনকার কাজটা করবো। আমাদের যে ওই মগের মতো বস্তুটা ছিল সেটা হচ্ছে ক্যালোরি মিটার, জুলের ক্যালোরি মিটার। ক্যালোরি মিটারের মধ্যে আমরা লিকুইডটাকে রাখবো, মনে করো 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখলাম, আর একটা থার্মোমিটার এর মধ্যে ঢুকাই দেবো, তাপমাত্রা মাপতে হবে। আর এই যে লাল ঘড়ির মতো দেখতে পাচ্ছ, এটা আসলে স্টপ ওয়াচ, এর মাধ্যমে টাইম নির্ণয় করা যাবে যে প্রথমে 80 ডিগ্রিতে ছিল বা 70 ডিগ্রিতে ছিল, 2 মিনিট পরে টেম্পারেচার কত হয়েছে সেটা রেকর্ড করতে হবে। কিছুক্ষণ পর পর 15 মিনিট বা 20 মিনিট ধরে আমরা রেকর্ড করতে থাকবো। স্টপ ওয়াচ অন করা আছে, যখন 1 মিনিট হয়ে গেছে দেখে নিলাম 1 মিনিটে তাপমাত্রা কত হয়েছে, 2 মিনিটে তাপমাত্রা কত হয়েছে, 3 মিনিটে তাপমাত্রা কত হয়েছে। এভাবে আমরা আমাদের যে ছক আছে ছকের মধ্যে লিখে ফেলবো। তোমাদের বইতে 701 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা দেখো একটা ছক আছে, আমরা একটু লেংদি প্রসেস আর কি, আমরা এটা লিখে ফেলবো। লিখে ফেলার পরে দুইটা একসাথে দেখায় নাই, এখন দুইটা লিকুইডের জন্য দুইটা গ্রাফ পাবো আমরা। দুইটা লিকুইডের জন্য দুই সেট ডাটা পাবো, দুইটা গ্রাফ পাবো। একটা হলো টেম্পারেচার, উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর টেম্পারেচার, নিচের দিকে এক্স অক্ষ বরাবর টাইম, যে প্রথম সেকেন্ডে এত টেম্পারেচার ছিল, দ্বিতীয় সেকেন্ডে এত টেম্পারেচার ছিল, তৃতীয় সেকেন্ডে এত টেম্পারেচার ছিল। এইভাবে দুইটা লিকুইডের জন্য দুইটা গ্রাফ পাবো, কিন্তু গ্রাফ আমরা আঁকবো একটাতেই, একটা পেপারে দুইটা কম্পোজিট গ্রাফ আঁকবো। প্রথমে ওয়াটারের জন্য বসায় ফেললাম বিন্দুগুলা, যে প্রথম মিনিটে 80 পাইলাম, দ্বিতীয় মিনিটে 79 পাইলাম, তৃতীয় মিনিটে এরকম করে বসায় ফেললাম। তারপরে লিকুইডের জন্য আবার বসায় ফেললাম। প্রথম গ্রাফটা কমপ্লিট করে দ্বিতীয় গ্রাফটা কমপ্লিট করলে মনে হয় না আর গ্রাফ নিয়ে আর কোনো সমস্যা থাকবে। আমি আবার গ্রাফ নিয়ে আরেকটু আলোচনা করবো তোমাদের এখানে, যেহেতু গ্রাফে অনেকের প্রবলেম। এখন হচ্ছে গ্রাফ থেকে টাইমটা কিভাবে বের করব আর তাপমাত্রাটা কিভাবে বের করব সেটা একটু দেখাচ্ছে। আমি আমার একটা গ্রাফের মধ্যে এটা আমি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা আমি এটা দেখাচ্ছি তোমাদের। ওকে, এটা হচ্ছে এই স্লাইডটা একটু ভালো করে দেখো। আমরা কি পেয়ে গেলাম, তাপমাত্রা কমাচ্ছি আর হচ্ছে স্টপওয়াচ দিয়ে টাইম রেকর্ড করতেছি, যে প্রথম মিনিট এত ছিল, দ্বিতীয় মিনিট এত ছিল, তৃতীয় মিনিট এত ছিল। ঠিক আছে, এরা 2 মিনিট পর পর দেখাইছে, আমরা হয়তো 1 মিনিট পর পর করবো বা 2 মিনিট পর পর করতে পারি। তো 2 মিনিট পর পর পানির তাপমাত্রা কত ছিল, ওই তরলটার তাপমাত্রা কত ছিল আমরা পেয়ে যাব, রেকর্ড করবো একদম সবাই মিলে এই রেকর্ডটা একসাথে করে ফেলবো। এবার হচ্ছে এই যে বিন্দুগুলো পাইলাম, এই বিন্দুগুলো গ্রাফে বসাবো।
এই গ্রাফের ক্ষেত্রে চমৎকার একটা বিষয় আছে, খেয়াল করো। সময়ের ক্ষেত্রে 0 থেকে শুরু হয়েছে, সময়ের ক্ষেত্রে কি হলো, সময়ের ক্ষেত্রে 0 থেকে শুরু হয়েছে। দেখো ডান পাশে 2 মিনিট, এই মিনিট দিবা, না হলে কিন্তু হবে না। সময়ের ক্ষেত্রে 0 থেকে শুরু হয়েছে, ডান পাশে যাইতেছে, বাড়তেছে। কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে গ্রাফটা দেখো তো কত থেকে শুরু হয়েছে? তাপমাত্রার ক্ষেত্রে গ্রাফটা কত থেকে শুরু হয়েছে? 40 থেকে। হ্যাঁ, 40 থেকে। আমরা গ্রাফের ক্ষেত্রে স্বাধীন যে আমরা গ্রাফ কতটুকু আঁকবো, কতটুকু দেখাবো, পুরাটা দেখাইতে হবে এমন কোনো কথা নাই। এই গ্রাফটা তুমি একটা গ্রাফ পেপারের মাঝে আঁকতে পারো, এক কোণে আঁকতে পারো, কোনো সমস্যা নাই। তবে গ্রাফটা সুন্দর করার জন্য এই কাজটা করা হয়েছে যে এক্স অক্ষ বরাবর 0 থেকেই দেখানো হয়েছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর 40 থেকে দেখানো হয়েছে। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর 40 থেকে দেখানো হয়েছে, তাহলে গ্রাফটা সুন্দর হয়েছে। তুমি যদি এখানে 0 থেকে দেখাইতা, তাহলে গ্রাফটা হয়তো কি নিচের দিকে, এদিকে কোনো গ্রাফ নাই, ফাঁকা ফাঁকা ফাঁকা, উপরের দিকে তোমার গ্রাফের উপরের দিকে কোন রকমে এরকম একটা গ্রাফ আঁকানো হয়েছে, দেখতে সুন্দর দেখা যেত না। তো গ্রাফের সৌন্দর্যটা ঠিক রাখার জন্য এখানে আমরা 40 থেকে শুরু করতেছি। ঠিক আছে, এখন তুমি তোমার গ্রাফের ক্ষেত্রে 40 থেকে নাও নিতে পারো। তুমি মনে করো আমরা টেম্পারেচার নিয়েছিলাম 70 থেকে 60 পর্যন্ত ধরো, তো তাহলে তুমি 60 থেকে শুরু করবা, 60 আর 70 মধ্যে, ওয়াই অক্ষে 60 আর 70 মধ্যে দেখাবা, তাহলে গ্রাফটা আরো সুন্দর হবে। তুমি এক্ষেত্রে স্বাধীন। ঠিক আছে, তবে আবার এখানে 0 0 লিখো না, শুরুতে আবার এখানে আবার 0 0 লিখো না, তাহলে কিন্তু 40 থেকে হইলো 70 থেকে হইলো না, তাহলে এখানে 70 আর 0 লিখতে পারো। আচ্ছা, ভুজ তো এখানে 0, তাহলে 0 আর 70 লিখতে পারো। তুমি যদি লিখতেই চাও, আমরা তো মূল বিন্দুতে লিখি কত, তাহলে তখন কি হবে 0 আর 70, ভুজ আর কোটি এভাবে লিখি আমরা। কেউ যদি লিখতে চায় এভাবে লিখতে পারে, না লিখলেও সমস্যা নেই। গ্রাফের ক্ষেত্রে এটা কিন্তু খুব স্পষ্টভাবে খেয়াল করতে হবে। এবার হচ্ছে যে মানগুলি পাইলাম গ্রাফে বসানো শেষ। পিসি গ্রাফ লিখতে পারো। পানির ক্ষেত্রে চিহ্ন আলাদা, তরলের ক্ষেত্রে চিহ্ন আলাদা দিতে হবে এমন কোনো কথা নাই। তুমি গ্রাফ আঁকার পরে লিখে দিলা যে এটা পানির গ্রাফ, এটা পানির গ্রাফ, এটা তরলের গ্রাফ, এনাফ। ঠিক আছে, চিহ্নিত করে দেখা দিলা পানির গ্রাফ, তরলের গ্রাফ। তুমি নিশ্চিত থাকো তুমি এই যে যতগুলা এই শীতলীকরণ শিখছো বা শিখবা, পানির চাইতে অন্যান্য তরলের গ্রাফটা সাধারণত নিচ দিয়ে, মানে তুমি পাবাই না, খুঁজেই পাবা না, নিচ দিয়েই হবে। পানির গ্রাফটা উপর দিয়েই থাকবে, পানির গ্রাফটা উপর দিয়ে থাকবে সাধারণত, মানে আস্তে আস্তে ঠান্ডা হবে, দ্রুত ঠান্ডা হয় না। অন্যান্য যে কোনো তরল দ্রুত ঠান্ডা হয়ে যায়। তুমি যদি আমার কাছে নিয়ে আসো পরীক্ষার আগের দিন, নিচেরটা পানির গ্রাফ, উপরটা তরলের গ্রাফ, তাহলে তুমি যে ভুয়া এটা বোঝা যাবে। ওকে, এখন হচ্ছে যে আমরা কতটুকু তাপমাত্রার জন্য কাজ করব, θ1 কোনটা নিব, θ2 কোনটা নিব। ঠিক আছে, আমরা আগে সিদ্ধান্ত নিয়ে নিতে পারি যে আমরা 65.5 এটা হবে আমাদের 65.5 ডিগ্রি হবে θ1, আর 40 ডিগ্রি এটা হবে θ2। আমরা সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু আমরা 50ও নিতে পারি। সিদ্ধান্ত নিতে হবে প্রথমে যে আমাদের θ1 কি হবে, θ2 কি হবে, সিদ্ধান্ত নিয়ে নিলাম। এবার হচ্ছে গ্রাফ থেকে আমরা টাইমটা বের করব, কিভাবে বের করব সেটা আমি দেখাই দিচ্ছি। ওকে, তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি 65, তাহলে 65 বরাবর এইভাবে একটা, তোমরা জানো সবাই, একটা সরলরেখা আঁকবো। আর 50 যদি নেই, তাহলে 50 বরাবর এইভাবে একটা লম্ব রেখা বা সরল রেখা আঁকবো। এখন দেখো নিচে উপরে বলি, এটা হচ্ছে 65 এর জন্য 65 ডিগ্রির রেখা, এটা হচ্ছে 50 ডিগ্রির রেখা, একটা θ1 আর একটা θ2। এবার আমাদের T1 T2 বের করতে হবে। এটা যদি 1 নম্বরের জন্য গ্রাফ হয়, এটা যদি 2 নম্বরের জন্য গ্রাফ হয়, মনে করো আমরা T1 বের করতেছি, তাহলে T1টা কিভাবে বের করব? এই রেখাটা প্রথম গ্রাফের প্রথম যে বিন্দুতে ছেদ করছে সেই বরাবর একটা লম্ব আঁকবো, দ্বিতীয় যে বিন্দুতে ছেদ করছে এই যে এইখানে,
এই বরাবর একটা গ্রাফ লম্ব আঁকবো। এই যে মাঝখানের দূরত্ব এটা হচ্ছে T1, এখানে 6 সেকেন্ড, এখানে 6 সেকেন্ড দেখা যাচ্ছে। এটা হয়ে গেল, T1 বের করা হয়ে গেল। এবার T2 বের করি। T2 কিভাবে বের করব? তো 2 নম্বর যে গ্রাফটা আছে ওই গ্রাফকে এখন ক্যাপিটালাইজ করব। তো 2 নম্বর গ্রাফকে 65 এর দাগটা কোথায় সেট করছে? এইখানে। তাহলে এইখান থেকে একটা লম্ব আঁকবো, আঁকলাম। আর এইখানে গিয়ে সেট করছে, এইখান থেকে একটা লম্ব আঁকলাম। এইখানে যে ডিফারেন্সটা টাইমের, এটা হচ্ছে T2। এখানে দেখা যাচ্ছে 2 থেকে নিয়ে 14, এতে 2 এর একটু বেশি, 14 এর একটু কম। ধরো এখানে 11 মিনিট, 11 মিনিট। তাহলে T1 T2 পেয়ে গেলাম, θ1 θ2 আমাদের সমীকরণে বসাইতে হয় না। তা গ্রাফ থেকে T1 T2 কিভাবে বের করলাম এটা বুঝেছো নিশ্চয়ই। আমাকে একজন বলো তো যে এখান থেকেই বলবা, দেখি কতটুকু বুঝছো। এটা যদি 1 নাম্বার হয়, নিচেরটা 1 নাম্বার, উপরেরটা 2 নাম্বার, আমরা T1 T2 বের করতে চাই। যদি θ1 70 হয় আর θ2 60 হয়, বুঝছো ভালো করে। θ1 70, θ2 যদি 60 হয়, তাহলে T1 এর মান কত হবে? 6 মিনিট। T1 আমি আমি কত কত দিছি? 70 আর 60 দিছি না? হ্যাঁ, 70 আর 60 দিছি। স্যার 0? না, 0 কেন হবে? আমরা কি 4 করব? মিনিট। হ্যাঁ, 4 মিনিটের মতো। দেখো, আমরা ওই শুরু থেকে ওই 60 পর্যন্ত যাইতে কত সময় লাগছে, এই সময়টা হচ্ছে T1। আর ওই T2 গ্রাফের জন্য আবার এই পর্যন্ত, এই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত সময় লাগছে 6 মিনিট। তাহলে T1 হবে 4 মিনিট, T2 হবে 6 মিনিট। আচ্ছা, আমি আরেকবার জিজ্ঞাসা করি তাহলে। এবার তাহলে মনে করো এখানে আমরা 55 থেকে 45 পর্যন্ত টেম্পারেচারের জন্য T1 নির্ণয় করতে চাই। কত হবে? 2 মিনিটের মতো। 6 থেকে নিয়ে 12 না, 55 হচ্ছে θ1 আর 45 হচ্ছে θ2। আমরা কি করব? প্রথম কাজ হচ্ছে এখান থেকে লম্ব আঁকা, এখান থেকে লম্ব আঁকা, এখানে গিয়ে ছেদ করলো। ওকে, তারপর 45টা কোথায় গিয়ে ছেদ করলো? এখানে গিয়ে ছেদ করলো। এবার টাইমের ডিফারেন্সটা এইভাবে বের করবো, ওইখান থেকে এখানে লম্ব আঁকবো, এখান থেকে এখানে লম্ব আঁকবো। এইটা হচ্ছে T1। এখানে তো 6 মিনিটের মতো। আচ্ছা, তোমরা এখন বলো তো যে আরেকটা গ্রাফের জন্য 60 থেকে 50 পর্যন্ত কত সময় লাগবে? আমি তো একটা গ্রাফের জন্য দেখাইছি, আরেকটা যে গ্রাফ আছে ওইটাতে 60 থেকে 50 পর্যন্ত আসতে কত সময় লাগবে? আট মিনিট। আমার ছবি কোথায় গেল? আট মিনিট 60 থেকে 50 পর্যন্ত। 60 হলো 6 আর 50 হলো, হ্যাঁ, 8 6 14, 8 মিনিট। ওকে, তোমাদের এখন কয়েক মিনিট